বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবর, যেটা এখন টক অফ দ্য কান্ট্রি, সেটা হলো আমেরিকাতে যেই ঘটনাটা ঘটেছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, সেই বিষয়টা নিয়ে আমি আমার এই বক্তব্যটা আজকে কথাটা বলতেছি। আশা করি দয়া করে সবাই শুনবেন। আমি অল্প কথা শেষ করব। অনেকেই মনে করতে পারেন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিন্তু আমি এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে করি না। কারণ এ ধরনের কিছু ঘটনা এর আগেও ঘটেছে। এই ধরনের কিছু ঘটনা এর আগেও ঘটেছে। যেমন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, উনি যখন বিদেশে গিয়েছেন, তখন এই ধরনের একটা ঘটনা ঘটেছে। মাহফুজ উপদেষ্টা, উনি যখন গিয়েছেন, ওনার সাথেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আবার প্রধান উপদেষ্টার যে প্রধান উপদেষ্টার যে তথ্য সচিব, মানে সচিব সাংবাদিক, ওনার সাথেও এদের একই ঘটনা ঘটেছে। তাহলে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। মাননীয় প্রধান উপদেষ্টা আমেরিকাতে গেলে সেখানে একটা ঘটনা ঘটতে পারে, এটা পূর্ব থেকেই অনুমেয় ছিল এবং অনেকেই আশঙ্কাটা করেছেন। এখন একটা দেশের সরকার প্রধান যখন বিদেশে যান, ওনার অগ্রভাগে, ওনার আগেই সার্বিক বিষয়ের জন্য জানার জন্য গোয়েন্দা সংস্থা প্রেরণ করা হয়, অথবা সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছ থেকে তথ্য নেওয়া হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে সফরকালে কোনো দুর্ঘটনা, কাঙ্ক্ষিত ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কোনো ঘটনা না ঘটে। তো আমাদের মাননীয় উপদেষ্টা যখন জাতিসংঘে বক্তব্য দিবেন, উনি ওয়াশিংটনে যাবেন, সেখানে এই ধরনের একটা ঘটনা যে ঘটতে পারে সেটা মোটামুটি অনুমেয় ছিল। তো কেন এটা থেকে পূর্ব সাবধান হওয়া গেল না? মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার সাথে আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি, ওনার সাথে যেই 6 জন রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়েছেন, উনি এটা কোন ক্যাটাগরিতে নিয়েছেন আমি জানি না কোন ক্যাটাগরিতে নিয়েছেন। প্রথমে ছিল বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন। যেটা আমি বারবার বলতেছি, উনি দেশের মধ্যে যে অনৈক্য সৃষ্টি করেছেন, বিশাল একটা ফাটল তৈরি করেছেন, সেটাকে 30, 28, 20, 10, 7 সেখান থেকে 3-এ নামিয়ে আনছেন। এখন এই 3টা নিয়ে ওনার এই সফর। সেখানে এনসিপিকে উনি বড় দল মনে করেন অথবা নিজের দল মনে করেন, এনসিপির এখনও নিবন্ধনই হয় না এবং তাদের সারা দেশে গ্রহণযোগ্যতা কতটুকু আছে। জামাত একটা বিতর্কিত দল। তো আগস্টের 5 তারিখে 2024 পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত ছাত্রদের যে দল এবং ছাত্রদের যে প্রতিনিধি, তাদের উপরে অনেকটা তারা ক্ষুব্ধ, এবং সেই সাথে তারা ক্ষুব্ধ থাকতে পারে বিএনপির উপরে, জামাতের উপরে, অথবা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সবার উপরে মোটামুটি ওনারা ক্ষুব্ধ থাকতে পারে। তাছাড়া শেখ হাসিনার যেই মন মানসিকতা, চিন্তাধারা, চিন্তা চেতনা, এটাতে তো উনি এত সহজে হাল ছেড়ে দেবেন, উনি আসলে এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না। উনি এটাকে কৌশলে অপকৌশলে যেভাবে হোক উনি ওনার ট্র্যাকে ফিরে আসার চেষ্টা করবেন। ওনার বাবা 1975 সনে নিহত হওয়ার পরে, সেই দুর্যোগের পরে 1981-তে উনি দেশে ফিরে এসেছেন। দীর্ঘ 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। 91-96-তে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছেন। 96-র ফলাফলে উনি অনেকটা কৌশল করে নাটক অভিনয়ের মাধ্যমে এরশাদের সমর্থন আদায় করেছেন, সরকার গঠন করেছেন। তখন উনি পোল্টি মারেছেন এবং সেই পোল্টি মারতে মারতে উনি সবার সাথে মেরেছেন, এবং 24 তারিখে চূড়ান্ত পরিণতি যেটা ওনার এই দেশ থেকে চলে যাওয়ার পর যে ওনার যে ওনার কোদটা আরও বেড়েছে। ওনার বাবার হত্যার পরে ওনার বিরুদ্ধে একটা কোদ কাজ করছে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় ওনার একটা কোদ জন্ম হয়েছে নতুন করে। এখন এই পরিস্থিতি ওনার কোদটা আরও চরম আকারে আছে। তো সেক্ষেত্রে এই ওয়াশিংটন সফরে
যে এই ধরনের একটা ঘটনা ঘটবে না, সেটা না ভাবাটা একটা বোকামি ছিল। কিন্তু আমার কাছে প্রশ্নটা আরেকটা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কি ইচ্ছাকৃতভাবে এই নেতৃবৃন্দকে নিয়ে মাঠে ছেড়ে দিলেন? কারণ উনি যখন যাবেন, ওনার সাথে যারা সফর সঙ্গী, ওনারও তো রাজ সফর সঙ্গী। কারণ দেশের প্রধান কর্তা যখন সফর যান, ওনার সঙ্গীরা তো ওরা ওই ধরনের একটা মর্যাদা পাবে। তাহলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রধান উপদেষ্টা নিরাপদে চলে গেলেন ওনার সফর সঙ্গীদেরকে এখানে ফেলে রেখে, এবং তাদের ব্যাপারে, তাদের নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু ব্যবস্থা নেন, অথবা সংশ্লিষ্ট দেশের সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা চাইলেন কি না, অথবা না চাইলে কেন চাইলেন? আর যদি চাইতেন তাহলে তারা তো অবশ্যই নিরাপত্তা দেওয়ার কথা, ওনারও নিরাপত্তা দিল না। সেক্ষেত্রে যে ঘটনা ঘটলো এটা এখন দেশে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক পক্ষ খুবই খুশি, আবার আরেক পক্ষ যথেষ্ট ক্ষুব্ধ। যারা ক্ষুব্ধ হয় তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, আর যারা খুশি তাদের যে যুক্তি, সেখানেও তারা যুক্তি দেখাচ্ছে। যাই হোক, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের ব্যাপারে কী বার্তা গেল, এটা দেশের জন্য একটা বিশাল ক্ষতি হলো। এখানে কে জিতলো? সরকার জিতলো, আওয়ামী লীগ জিতলো, না যারা নিগৃহীত তারা জিতলো, না দেশ জিতলো? কিন্তু আমি দেখলাম ওনারা কে জিতেন জানি না, তবে দেশটা হেরে গেছে, দেশটা হেরে গেছে। এই দায়টা কাকে নিতে হবে? আমি মনে করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার এই দায়টা নিতে হবে। উনি যখন, আমরা যদি কোথাও কারো দাওয়াতে যাই অথবা কারো দাওয়াতে সফর সঙ্গী হয়ে যায়, সবাই নিরাপদে গেলে, কিন্তু যারা সফর সঙ্গী তারা রাস্তায় দাঁড়িয়ে থাকলো, নিগৃহীত হলো, তাহলে যে নিল তার কি দায় এড়ানোর সুযোগ আছে? আমি মনে করি না তার দায় এড়ানোর সুযোগ আছে। সেক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা এই দায়টা এড়াতে পারেন বলে আমি মনে করি না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি গতকালকে যেটা বলেছিলাম, লন্ডন বৈঠকের পর, লন্ডন ঘোষণার পর নতুন কোনো ঘোষণা ওয়াশিংটনে আসবে কিনা, এখন এখানে একটা কৌশল হতে পারে। যেমন আওয়ামী লীগের ব্যাপারে কেউ নরম কেউ গরম। এখন ওইখানে এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একজন নিরেট ভদ্রলোক, আমার কাছে সেটাই মনে হচ্ছে। তাছাড়া ওনার প্রতি আমার একটা আলাদা সিম্পেথি আছে, ভালোবাসা আছে। ভদ্রলোক শুধুই না, ওনার বাবা জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, সেই হিসাবেও আমাদের একটা জাতীয় পার্টিতে আমরা যারা নেতাকর্মী সমর্থক, ওনার প্রতি একটা সিম্পেথি আছে। তাছাড়া বিগত দিনে ওনার যেই অহিংস রাজনীতি, অহিংস কথাবার্তা এবং শালীন আচরণ, শালীন কথাবার্তা, এটাও অনেককে মুগ্ধ করে। সেখানে আমরা তার ব্যতিক্রম না। সো এই লোকটাকে নিগৃহীত করা হলো, যদি ওইভাবে না হলো উনি অনেকটাই অপমানিত হয়েছেন। তারপরে এনসিপি নেতারা অপমানিত হয়েছেন। তো এখানে জামাত আবার কীভাবে কৌশলে, জামাতের আবু তাহের উনি আবার কৌশলে কীভাবে গেলেন গিয়া, সেটা এক বিশাল রহস্যের বিষয়। যাই হোক, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনাটা এড়ানো যেত যদি মাননীয় প্রধান উপদেষ্টা সরকার বাহাদুর সচেতন হতেন, তাহলে এটা এড়ানো যেত। আমার মনে হয় উনি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটুক এবং সেটা নিয়ে দেশে একটা হুলস্থুল ঘটনা ঘটুক, উনি এটাই চাইছেন। সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন। আশা করি আপনাদের কারো মতামত থাকলে অথবা দ্বিমত থাকলে কমেন্টে জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার সালাম গ্রহণ করবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।